হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল বেসিক সায়েন্স নব্বন 321। দেখো, আজকে যে বিষয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার ওয়ানের কেমিস্ট্রি জেনারেল পেপার 2018-এর কেমিস্ট্রি জেনারেল পেপার। দেখো, 2018-এর কেমিস্ট্রি জেনারেল পেপার CC1। তো এর যে 1 নম্বরের যে কোশ্চেনগুলো এসেছিল সেই সম্বন্ধে তোমাদের সঙ্গে আলোচনা। দেখো, আমরা ফার্স্ট যে কোশ্চেন দিয়েছে এখানে যে শূন্যক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের একক লেখো। সেকেন্ড বলেছে দেখো, বিক্রিয়ার অর্ধায়ুকাল বলতে কি বোঝো। কোশ্চেনগুলো আলোচনা করার আগে যে আমরা একটু বুঝি, যারা সবে সবে 12 দিয়েছো তাদের ক্ষেত্রেও দেখো এখানে এমন কিছু কোশ্চেন আছে যেগুলো নিট বা জেইতে কাজে লাগতে পারে। তোমরা একটু যদি তোমরা সময় পাও দেখো, ঠিক আছে। তো দেখো, আমরা শূন্যক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের একক কি সেটা আমরা লিখি। যে দেখো, আমরা এন ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের একক আমরা জানি। এন ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের একক আমরা জানি। এন ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের একক কি হবে বলো? মোল টু দি পাওয়ার 1 মাইনাস এন, লিটার টু দি পাওয়ার n মাইনাস 1 সেকেন্ড ইনভার্স। এটা কি হয়? এন ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের একক এটা। তাহলে এন হচ্ছে এখানে বিক্রিয়ার ক্রম, এন বিক্রিয়ার ক্রম। দেখো, যদি শূন্য ক্রম হয় তাহলে এন ইজিক্যাল কত বসাবো বলো? এখানে 0 বসাবো। তাহলে এন এর মান যদি 0 বসাই, এটা আমরা পাচ্ছি মোল টু দি পাওয়ার 1, লিটার টু দি পাওয়ার মাইনাস 1 সেকেন্ড ইনভার্স। ওকে, তাহলে মোল, লিটার ইনভার্স, সেকেন্ড ইনভার্স হলো একটি শূন্য ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের একক। পরের কোশ্চেন দিয়েছি, দেখো বিক্রিয়ার অর্ধায়ুকাল বলতে কি বুঝি। বিক্রিয়ার অর্ধায়ুকাল বলতে কি বুঝি? তাহলে আমরা এইটুকু লিখতে পারি যে বিক্রিয়ার সংঘটনকালে যে সময়ে বিক্রিয়কের গাঢ়ত্ব প্রারম্ভিক গাঢ়ত্বের অর্ধেক হয় তাকে উক্ত বিক্রিয়ার অর্ধজীবনকাল বা অর্ধায়ু বলে। তাহলে আমরা জানি এটা প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে অর্ধায়ু সমীকরণ হয় কত বলো? বাই কে, এটা হয়। আর এটা যদি এন ক্রম বিক্রিয়া হয় তাহলে এটা লিখবো আমরা টি হাফ ইজ ইকুয়াল টু এ নট বা টি হাফ প্রপোর্শনাল টু এ নট হোল টু দি পাওয়ার কত লিখবো বলো? 1 মাইনাস এন। তাহলে এটা দুটো কথা কেন লিখলাম? যে একটা প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে অর্ধায়ু বা অর্ধজীবনকাল প্রাথমিক গাঢ়ত্বের উপর নির্ভর করে না। আর এটা বলছি দেখো, একটা এন ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে এনটা তুমি এখানে 1 কনসিডার নাও করতে পারো। এন ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে অর্ধজীবনকাল এভাবে প্রাথমিক গাঢ়ত্বের উপর এভাবে নির্ভর করে। ইহা প্রপোর্শনাল টু এ টু দি পাওয়ার 1 মাইনাস। অনেক সময় এই কোশ্চেনটাও থাকতে পারে, ঠিক আছে। আমরা পরবর্তী কোশ্চেনগুলো লিখে নিয়ে আসছি। দেখো, পরের কোশ্চেন দিয়েছে 1-এর গ, কোনো গ্যাসের গড় বর্গবেগের বর্গমূল বলতে কি বোঝো। আর এটা দিয়েছে আদর্শ গ্যাসের অণুগুলির গড় গতিবেগ কত। প্রথমে আমরা আসি যে গড় বর্গবেগের বর্গমূল বেগ বলতে কি বোঝো। কোনো গ্যাসের বিভিন্ন অণুগুলির বেগের বর্গ নিয়ে গড় নির্ণয় করার পর যদি ওই গড় মানের বর্গমূল নেওয়া হয় তবে যে রাশি পাওয়া যায় তাকে উক্ত গ্যাসের গড় বর্গবেগের বর্গমূল বলে। ধরো একটা কন্টেনারে এখানে নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় N1 সংখ্যক, N2 সংখ্যক, N3 সংখ্যক বিভিন্ন গ্যাস অণু আছে। এটার গতিবেগ N1 সংখ্যক গ্যাস অণুর গতিবেগ C1,
n2 সংখ্যক গ্যাস অণুর গতিবেগ c2 বা n3 সংখ্যক গ্যাস অণুর গতিবেগ c3। তাহলে এটা একই রকম হতে পারে বা ভিন্ন রকমের হতে পারে গ্যাস অণু। তাহলে আমরা বলতে পারি যদি এটা CRMS কথাটা লিখি, অর্থাৎ গড় বর্গবেগের বর্গমূল বেগ কথাটা লিখি, তাহলে আমরা লিখবো দেখো n1 সংখ্যক অণু, তাহলে গতিবেগের আমরা কি নেব স্কয়ার নেব, প্লাস n2 c2 স্কয়ার n3 c3 স্কয়ার ডিভাইড মোট গ্যাস অণুর সংখ্যা n1 প্লাস n2 প্লাস n3। এই যে পুরো রাশিমালাটা পেলাম, এটা আমরা কি করবো বলো বর্গমূল। এটাকেই আমরা বলছি গড় বর্গবেগের বর্গমূল বেগ। যদি দেখো গ্যাসের অণুর আণবিক ওজন পরম উষ্ণতার মান জানা থাকে, তাহলে আমরা গড় বর্গবেগের বর্গমূল বেগ বা CRMS কথা লিখতে পারি √3 RT/m। ওকে, এখানে কোন কোন বিষয় জানতে হচ্ছে দেখো, যে কেলভিন স্কেলে উক্ত যে গ্যাস আছে তার যে গ্যাস রাখা আছে বা কোন উষ্ণতায় গ্যাসটিকে রাখা আছে সেটা কেলভিন স্কেলে আমাকে বসাতে হবে, আর গ্যাসটার আণবিক ওজন বসাতে হবে। ওকে, পরেরটা বলতে দেখো গ্যাসের অণুগুলির আদর্শ গ্যাসের অণুগুলির গড় বেগ কত। তাহলে আমরা এখানে দেখছি দেখো, যদি আমরা সমীকরণ বসাই যে গড় বেগ কাকে বলে, গড় বেগ কত বলছে দেখো, গ্যাসের অণুগুলি যে ভিন্ন বেগের অধিকারী হয় সেই বেগগুলির গড় মানকে উক্ত গ্যাস অণু গড় বেগ বলে। তাহলে একটা কন্টেনারে আমরা একটা গ্যাস নিয়েছি, সেখানে দেখছি n1 সংখ্যক অণু গ্যাসের গতিবেগ কত c1, n2 সংখ্যক অণু গ্যাসের গতিবেগ কত c3, n3 সংখ্যক হচ্ছে c3। এরকম করে ধরো আরো অনেক কিছু অনেক সংখ্যক এরকম দেখতে পারি। তাহলে C অ্যাভারেজ কতটা, তাহলে n1 c1, n2 c2, n3 c3 ডিভাইড কি হলো n1 প্লাস n2 প্লাস n3 হবে। এবার দেখো গ্যাসের আণবিক ওজন যদি জানা থাকে এবং গ্যাসটাকে কোন উষ্ণতায় রাখা আছে কেলভিন স্কেলে যদি তার মান জানা থাকে, তাহলে আমরা লিখতে পারি C অ্যাভারেজ √8 RT/m। তাহলে আদর্শ গ্যাসের গ্যাস অণুগুলির গড় গতিবেগ কত হচ্ছে বলো, এই গ্যাসের অণুগুলির যদি আণবিক ওজন জানা থাকে তাহলে এই সমীকরণের মাধ্যমে আমরা এটাকে প্রকাশ করতে পারি। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো একটা কথা, যে আদর্শ গ্যাস অণুগুলোর গড় গতিবেগ কত তার যদি মান আমরা লিখি, তাহলে আদর্শ গ্যাসের অণুগুলির গড় গতিবেগ 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কত বলো 0.3 মিটার/সেকেন্ড। এটা আমরা অ্যান্সারটা কিন্তু এর সঙ্গে লিখব। তাহলে আদর্শ গ্যাস অণুগুলির গড় গতিবেগ কত বলছে বলো 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 0.3 মিটার/সেকেন্ড। আমরা পরের কোশ্চেনে চলে যাই। দেখো পরের দুটোর কোশ্চেন ছিল এরকম, সান্দ্রতা গুণাঙ্ক বলতে কি বোঝো। তাহলে আমরা সান্দ্রতা গুণাঙ্কের কাকে বলে সেটা লিখছি দেখো, নির্দিষ্ট উষ্ণতায় কোন তরলে 1 সেমি দূরে অবস্থিত দুটি তরল স্তরের মধ্যে বেগের ব্যবধান 1 সেন্টিমিটার/সেকেন্ড বজায় রাখতে যদি 1 সেন্টিমিটার স্কয়ার ক্ষেত্রফলে একদায়ী স্পর্শক বল প্রয়োগ করতে হয়, তবে বলা হয় উষ্ণতায় তরলটির সান্দ্রতা 1 পয়েস। তাহলে এখানে সান্দ্রতা গুণাঙ্ক 1 পয়েস, একক হচ্ছে পয়েস, তার সংজ্ঞা এভাবে বলা হয়।
তাহলে আমরা সান্দ্রতা কাকে বলে সেটা দেখছি। দেখো, ইটা ইজ ইকুয়াল টু এফ বাই এ ইন্টু ডিভি বাই কত হবে বলো, ডি এল হবে। ডিভি বাই ডিএক্স কথাটা আসবে এখানে। তো এখানে বলছে দেখো, দুটি যদি লিকুইড স্তরের কথা কল্পনা করি, দুটি লিকুইড স্তরের যদি কথা কল্পনা করি, তাহলে তাদের মধ্যে দূরত্ব কত বলছে? তাদের মধ্যে দূরত্ব কত বলছে বলো? 1 সেন্টিমিটার দূরে অবস্থিত দুটি তরল স্তরের মধ্যে বেগের ব্যবধান কত? তাহলে এই লিকুইড স্তর এবং এই লিকুইড স্তরের বেগের ব্যবধান কত বলছে বলো? 1 সেন্টিমিটার পার সেকেন্ড। ওকে, বজায় রাখতে যদি 1 সেন্টিমিটার ক্ষেত্রফলে, মানে এর প্রতি একক ক্ষেত্রফলে বা এর প্রতি একক ক্ষেত্রফলে 1 ডাইন স্পর্শক বল প্রয়োগ করতে হয়, তবে বলা হয় ওই উষ্ণতায় তরলটির সান্দ্রাঙ্ক 1 পড়ে। দেখো, এটার ইউনিট আমরা জানি কত বলো? ডাইন। এটা ইউনিট জানি আমরা কত বলো? সেন্টিমিটার স্কয়ার। এটা সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স বাই সেন্টিমিটার। তাহলে দেখো এখানে সেন্টিমিটার সেন্টিমিটার কাটা যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি দেখো এখানে ডাইন সেকেন্ড, এটা উপরে গেলে সেকেন্ড হবে, আর সেন্টিমিটার টু দি পাওয়ার -2। তাহলে দুটো তরল স্তরের মধ্যে বেগের ব্যবধান যদি 1 সেন্টিমিটার বা একক বেগের ব্যবধান বজায় রাখতে যদি একক ক্ষেত্রফলে একক স্পর্শক বল প্রয়োগ করতে হয়, তাকে আমরা কি বলছি বলো? উক্ত তরলের সান্দ্রতাঙ্ক বলছি। পরের প্রশ্নে দিয়েছি দেখো, পৃষ্ঠটানের এসআই একক কি? তাহলে সেখানে আমরা বলছি নিউটন পার কি হয় বলো? মিটার হবে। এখানে উত্তর কি হয় বলো? নিউটন মিটার টু দি পাওয়ার -1। তাহলে প্রতি একক দৈর্ঘ্যে যে বল প্রয়োগ করতে হচ্ছে সেটাকে আমরা বলছি পৃষ্ঠটান। তরলের প্রতি একক দৈর্ঘ্যে দুই দিক বরাবর লম্বভাবে দুই দিক বরাবর যে বল প্রয়োগ করতে হচ্ছে সেটাকে আমরা বলছি পৃষ্ঠটান। তরলের স্পর্শক বরাবর যে বল প্রয়োগ করতে পারছি, তরলের উপর একটা রেখা কল্পনা করলাম, তার দুই দিক বরাবর তরলের স্পর্শকের সঙ্গে যে লম্বভাবে বল প্রয়োগ করতে হচ্ছে সেটাকে আমরা বলছি তরলের পৃষ্ঠটান। তার ইউনিট বলছে দেখো নিউটন মিটার টু দি পাওয়ার -1। ওকে, এই সংখ্যাটা তোমরা যেখানে আমি 1 সেন্টিমিটার করে লিখেছি সেখানে একক ক্ষেত্রফল একক বল এভাবে তোমরা লিখে কিন্তু সান্দ্রতাঙ্কের সংখ্যাটা বলতে পারো। আর সমীকরণটা পরে লিখবে, লিখে এককটা ডিরাইভ করতে পারো। ওকে, বা ডাইরেক্ট এককটা লিখতে পারো। আমরা পরের কোশ্চেনে চলি। দেখো, পরে দুটো কোশ্চেন দিয়েছে, একের সহ আর একটু ভোল্টেজ বলেছে। সংলগ্নতা গুণক কাকে বলে বলতে কাকে বলে কি বোঝো, বা গুণক বলতে কি বোঝো, বলতে কি বোঝো? তো এখানে দেখো, আমরা প্রত্যেকেই জানি যে n মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে অবস্থার সমীকরণটি হলো PV = nRT। যেহেতু বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের সমীকরণ মেনে চলে না, তাই বাস্তব গ্যাসের ক্ষেত্রে PV = nRT আমরা লিখি। ধরা যাক বাস্তব গ্যাসের ক্ষেত্রে এই সমীকরণটা হয় এরকম, PV = Z × nRT, যেখানে Z হলো একটি গুণক, একে সংকোচনশীলতা গুণক বা সংলগ্নতা গুণক বলে, সংলগ্নতা গুণক বলে। তাহলে Z এর মান যদি 1 হয় তাহলে আমরা লিখছি আদর্শ গ্যাস, বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। দেখো 2 নম্বর বলছে Z এর মান যদি 1 এর থেকে বড় হয় তাহলে আমরা বুঝবো যে গ্যাসকে সহজে তরলে পরিণত করা যাবে না। থার্ড বুঝবো যে Z এর মান যদি 1 এর থেকে কম হয় তাহলে আমরা বুঝবো গ্যাসকে সহজে তরলে পরিণত করা যাবে।
আমরা যদি এখানে লক্ষ্য করতাম পি ভার্সেস ভি এর গ্রাফ আমরা লক্ষ্য করতাম, তাহলে পিভি ভার্সেস পি এর গ্রাফ যদি আমরা লক্ষ্য করতাম, এটা দেখো আদর্শ গ্যাস, তাহলে এটা পি অ্যাক্সিসের সঙ্গে সমান্তরাল। কিছু কিছু গ্যাস দেখতে পাচ্ছি এটা এরকম থাকছে, যেখানে জেড এর মানটা 1 থেকে বেশি, আবার দেখো এখানে জেড এর মানটা 1 থেকে কম। যে সমস্ত গ্যাসগুলো এরকম থাকছে তাদের মধ্যে একটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, এটা হিলিয়াম, এটা নাইট্রোজেন, এটা কার্বন ডাইঅক্সাইড, এরকম ব্যাপারগুলো বলছি। তাহলে যেগুলো হালকা গ্যাস, হাইড্রোজেন, হিলিয়াম, এই গ্যাসগুলোকে আমরা সহজে তরলে পরিণত করতে পারি না, কারণ এদের জেডের মান বা সংকোচনশীলতা গুণক বা সংনমতা গুণক বা কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরের মান হচ্ছে 1 থেকে বেশি। আর ধরো নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড এদের ক্ষেত্রে বা মিথেন এদের ক্ষেত্রে জেডের মানটা 1 থেকে অনেকটা কম, একটা নির্দিষ্ট উষ্ণতায়, তাই একে আমরা সহজে তরলে পরিণত করতে পারি। ওকে, তাহলে এই তিনটে মান আমাদের এভাবে লিখতে হবে, আর ব্যাখ্যা আমাকে এখানে করতে হবে যে কাকে বলে, আর এই তিনটে কথা, জেডের মান 1 হলে কি হয়, জেডের মান গ্রেটার দেন 1 হলে কি হয়, জেডের মান লেস দেন 1 হলে কি হয়। পরেরটা কোশ্চেন লিখে দেখো, বিক্রিয়ার হার ধ্রুবকের উপর উষ্ণতা নির্ভরশীলতার আর্নিয়ার সমীকরণটি লিখতে বলেছে। এটা আমরা ক্লাস 12 জেনে এসেছি। দেখো এখানে কি হবে, এখানে দেখো k is equal to a into e to the power minus ea by rt। তাহলে এখানে তোমাকে টার্মগুলো অবশ্যই এখানে মেনশন করতে হবে। এ বলছে, দেখো এখানে কি বলছে, বিক্রিয়ার হার ধ্রুবক, এখানে বলছে দেখো এ কি বলে বলো, কম্পাঙ্ক গুণাঙ্ক, ধ্রুবক। ইয়ে বলছে সক্রিয়করণ শক্তি, আর বলছে মোলার গ্যাস ধ্রুবক, কি বলছে উষ্ণতা। কোন স্কেলে বলছে বলো, যে কেলভিন স্কেলে উষ্ণতা। কেলভিন স্কেলে উষ্ণতা, হ্যাঁ, কম্পাঙ্ক ধ্রুবক বা কম্পাঙ্ক গুণক বলে ওখানে, বা ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর, এটাকে আমরা লিখতে পারি ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর বা কম্পাঙ্ক ধ্রুবক বলছে, বিক্রিয়ার হার ধ্রুবক বলছে এখানে। আর ইয়ে সক্রিয়করণ শক্তি, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, টি হচ্ছে উষ্ণতা বা কেলভিন স্কেলে উষ্ণতা বলছে। এ হচ্ছে তোমার বিক্রিয়ার হার ধ্রুবকের উপর উষ্ণতা নির্ভরশীলতার আইনের সমীকরণটি এরকম। এর লগারিদম ফর্ম যদি লিখতে বলে, তাহলে আমরা এটা লিখবো লগ কে 10 বেস, লিখবো log 10 base a minus a by 2.303 আর এটা লিখে রাখো। আমরা ক্লাস 12 এ পড়ে এসেছি। ওকে, আমরা পরের কোশ্চেনে চলে যাই। দেখো পরের কোশ্চেনগুলো দেখো, একের ঝ, ই, ট আর ঠ বলছে। এই চারটে কোশ্চেন আমরা দেখছি। বোর তত্ত্বের একটি সীমাবদ্ধতা উল্লেখ করো। সেটা আমরা এইভাবে লিখবো, বোর তত্ত্ব কেবলমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের ক্ষেত্রে প্রযোজ্য। ওকে, মাল্টি ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। সেকেন্ড বলছে দেখো, এই তত্ত্বের সাহায্যে পারমাণবিক বর্ণালী বা ফাইন স্পেকট্রা বলছে
সূক্ষ্মতর রেখাগুলির আপেক্ষিক ঔজ্জ্বল্য বা রিলেটিভ ইন্টেন্সিটির কোনো ব্যাখ্যা আমরা পাই না। পরের কোশ্চেন দিয়েছে পিজেড কক্ষের আকারটি কেমন হবে তা দেখাতে বলেছে। এখন যদি আমরা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস ও জেড অ্যাক্সিস অঙ্কন করি, তাহলে আমরা লক্ষ্য করব এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। তাহলে এই বরাবর কি থাকবে বলো, পি জেড এটা থাকবে। আর এই এটা কি বলবো, নোডাল বিন্দু। ওকে, আর এটা পি জেড অরবিটাল থাকবে এভাবে। তো এখানে বলছে দেখো, এটা ভালো করে অঙ্কন করি। তাহলে পি জেড অফ অরবিটাল কেমন হবে সেটা এভাবে আমরা এঁকে দেখাবো। ওকে, নেক্সট কোশ্চেন বলছে দেখো, মুখ্য শক্তি স্তর n=2 তে অবস্থিত একটি ইলেকট্রনের এল বা গৌণ কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথিয়াল কোয়ান্টাম সংখ্যা এল এর মান ও এম এর সম্ভাব্য মানগুলি লেখো। তো দেখো n=2 যদি হয় তাহলে এল কত হয় বলো, n-1, অর্থাৎ এখানে আমরা পেতে পারি 2-1 অর্থাৎ 1। তাহলে এল এর মান কি হতে পারে বলো, 1 and 0 দুটো হতে পারে। তাহলে এল এর মান যখন 1 হচ্ছে, এল এর মান 1 হলে এম এল হবে কত বলো, -L 0 ডট প্লাস এল, অর্থাৎ এখানে আমরা পাবো -1 0 +1 তিনটে পাবো। আবার দেখো এল এর মান 0 হলে এম এল পাবো কত বলো, 0। এখানে আর তিনটে বক্স হবে, বা এটার ক্ষেত্রে কি হবে বলো, একটা বক্স হবে। তাহলে n=2 তে অবস্থিত একটি ইলেকট্রনের এল ও এম এল এর সম্ভাব্য মানগুলি এটা হবে। n=2 হলে l=n-1 অর্থাৎ 2-1 আমরা 1 লিখবো, ইনক্লুড 0। যদি এটা 2 হতো তাহলে কি লিখতাম, 2 1 0 তিনটে লিখতাম, ওর পরের আপ টু 0 পর্যন্ত পরের সংখ্যাগুলো লিখতে হতো। তাহলে এল এর মান 1 হলে এম এল কি হবে, এল এর মান 0 হলে এম এল কি হবে পাওয়া গেল। পরেরটা বলেছে দেখো যে এস ও পি ব্লক মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস লিখতে বলেছে। তাহলে এস ব্লক মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস কি হবে বলো, এস ব্লক মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস কত হবে বলো, NS1 to 2 এটা হবে। পি ব্লক মৌলের ক্ষেত্রে কি হবে, পি ব্লক মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস লিখব হলো NS2 NP1 to 6 1 থেকে 6। ওকে, NS2 NP1 হতে পারে, NS2 NP2 হতে পারে, NS2 NP3 হতে পারে, তো সাধারণ ইলেকট্রন বিন্যাস NS2 NP4 NS2 NP5 NS2 NP6 1 to 6 আমরা এভাবে লিখতে পারি। তো এই চারটি কোশ্চেনে আমরা অ্যানসার আমরা বুঝলাম। পরের কোশ্চেনগুলোতে আমরা চলে যাই। দেখো পরের চারটি কোশ্চেনে আমরা চলে যাই। একের ড, ঢ, মূর্ধন্য আর ত, এই চারটি কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন দিয়েছে NH3 এর অনুবন্ধী অ্যাসিড বা ক্ষার উল্লেখ করো। তাহলে আমরা অনুবন্ধী অ্যাসিড বা ক্ষার লিখতে গেলে অনুবন্ধী অ্যাসিড যদি আমরা লিখি তাহলে যে কি করে বলো, H+ অ্যাকসেপ্ট করে যা তৈরি হয়েছে সেটা। তাহলে NH3 নিউট্রাল মলিকুল ছিল,
H প্লাস অ্যাকসেপ্ট করেছে করে NH4 প্লাস, এটাকে আমরা বলছি কনজুগেট অ্যাসিড। ওকে, বা অনুবন্ধী অ্যাসিড বলছি। তাহলে অনুবন্ধী ক্ষার কি হয় বলো? অনুবন্ধী ক্ষার কাকে বলবো? কোনো মলিকুল বা আয়ন যখন H প্লাস ছেড়ে দিয়ে যে নিউট্রাল বা অ্যানায়নিক স্পিসিস তৈরি করছে তাকে আমরা বলছি অনুবন্ধী ক্ষার। যেমন দেখো NH3, এই যদি একটা H প্লাস ছেড়ে দেয় তাহলে এর উপর চার্জ ছিল না, এখানে একটা নেগেটিভ চার্জ আসবে প্লাস H প্লাস, এটাকে আমরা বলছি কনজুগেট বেস। এখানে যেরকম ছিল দেখো নিউট্রাল ছিল, একটা H প্লাস অ্যাকসেপ্ট করলো, NH4 প্লাস হলো, তাহলে NH3 এর কনজুগেট অ্যাসিড হলো NH4 প্লাস, NH3 এর কনজুগেট বেস হলো NH2 মাইনাস। ওকে, আমরা পরের কোশ্চেনে চলে যাই যে লাক্স ফোল্ড বলছে অ্যাসিড বেস অনুযায়ী CaO অম্ল না ক্ষার বলছে। দেখো এখানে অক্সাইড আয়ন কে গ্রহণ করছে বা কে অক্সাইড আয়ন দান করছে তার উপর বেসিস করে আমরা কি করি বলো? লাক্সফোল্ড তত্ত্ব অনুযায়ী কোনো মলিকুলকে অ্যাসিড বা বেস হিসেবে আমরা চিহ্নিত করি। তাহলে যে দান করে অক্সাইড আয়ন যে দান করে, তাহলে অক্সাইড আয়ন ডোনার বা দান করে তাকে আমরা কি বলবো বলো? ক্ষার বলবো। ওকে, আর যে গ্রহণ করে তাকে অম্ল বলবো বা অ্যাসিড বলবো। যেমন দেখো এখানে যদি আমরা রাসায়নিক বিক্রিয়া যেমন লিখি CaO প্লাস SiO2, তাহলে এখানে কি হবে বলো? CaSiO3। ওকে, তাহলে এখানে CaO কি দান করেছে বলো? অক্সাইড 2 মাইনাস। কাকে দান করেছে? SiO2 কে। তাহলে এখানে এটা কি হবে বলো? বেস হবে। অক্সাইড আয়ন দান করেছে সেটা হবে বেস, আর এটা অ্যাকসেপ্ট করেছে এটা হবে অ্যাসিড। ওকে, বুঝতে পারলাম? অনেক কোশ্চেন দিয়েছে দেখো যে হার্ড সফট অম্ল ক্ষার চিহ্নিত করতে বলেছে। তাহলে স্যাপ প্রিন্সিপাল অনুযায়ী বা হার্ড সফট তত্ত্ব অনুযায়ী আমরা লিখতে পারি যে হার্ড সফট অ্যাসিড বেস তত্ত্ব অনুযায়ী এখানে কি হবে বলো? ছোট ক্যাটায়ন অধিক চার্জ যুক্ত ক্যাটায়ন, এগুলোকে আমরা কি বলি বলো? হার্ড অ্যাসিড বলি। আর ছোট অ্যানায়ন ও অধিক আধান যুক্ত অ্যানায়ন কে আমরা সফট বেস, সরি এটা হার্ড বেস বলি। ওকে, দেখো এখানে অ্যানায়ন কোনটা? F মাইনাস, এটা হচ্ছে আকারে ছোট। ওকে, তাহলে এটা কি হবে বলো? F মাইনাস, তাহলে আমরা কি লিখবো? হার্ড বেস লিখবো। আর Li প্লাস লিখবো বলো? এখানে হার্ড অ্যাসিড লিখবো। ওকে, তাহলে হার্ড বেস হবে F মাইনাস আর হার্ড অ্যাসিড হবে Li প্লাস। ছোট ক্যাটায়ন ও অধিক চার্জযুক্ত ক্যাটায়নকে আমরা বলছি হার্ড অ্যাসিড, আর ছোট অ্যানায়ন ও অধিক আধানযুক্ত অ্যানায়নকে আমরা বলছি হার্ড বেস।
ওকে, নেক্সট বলছে দেখো, পরের কোশ্চেন দিয়েছে যে Cu প্লাস এর ইলেকট্রন বিন্যাস লিখতে বলেছে। তাহলে আমরা কপারের ইলেকট্রন বিন্যাস জানি, কপারের পারমাণবিক ক্রমাঙ্ক কত বলেছে ওরা 29। তাহলে আমরা দুভাবে লিখতে পারি, Cu29, একটা লিখতে পারি আর্গন 18 3d10 4s1, বা তোমরা এটা লিখতে পারো 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s1 3d10 4s, এভাবে লিখবো। তাহলে যদি আমরা কপার প্লাস লিখি তাহলে এটা কি হবে বলো, আর্গন 18 3d10 হবে। ওকে, 4s এর ইলেকট্রনটা তাহলে কি হবে, বাদ চলে যাবে। ওকে, বা আমরা এটা লিখতে পারি এরকম 1s2 2s2 2p6 3s2 3p6 3d10। এটা ডিটা তুমি বক্স করে দেখাতে পারো, অন্য কোনো কোশ্চেনে যদি থাকে যে কতগুলো এখানে জোড় ইলেকট্রন বা বিজোড় ইলেকট্রন আছে বা অযুগ্ম ইলেকট্রন কটা আছে বলে, এখানে কোনো অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা নেই। ওকে, তাহলে এই চারটি কোশ্চেন আমরা এখানে ডিসকাস করলাম। আমরা পরের কোশ্চেনের মধ্যে চলে যাই। দেখো পরের কোশ্চেন দিয়েছে PH CH2 প্লাস ও CH3 CH3 প্লাস মধ্যে কোনটি অধিক স্থায়ী কার্বোক্যাটায়ন। তাহলে আমরা এটা লিখি, PH মানে আমরা কি বুঝি বলো, PH CH2 প্লাস, এটা মানে আমরা কি বুঝি বলো, বেঞ্জিন রিং CH2 প্লাস, এইটাকে আমরা কি বলি, এই সেন্টারটাকে কি বলি বলো, বেনজাইলিক কার্বন সেন্টার। তাহলে এই কার্বন সেন্টারে যদি প্লাস চার্জ থাকে, মাইনাস চার্জ থাকে বা ফ্রি র্যাডিক্যাল থাকে, যাই থাকুক না কেন, সেটা বেঞ্জিন রিং এর সঙ্গে রেজোন্যান্সে আসে এবং এটা অধিক সুস্থিতি লাভ করে। এটা বলতে দেখো CH3 CH2 প্লাস, এটাও 1 ডিগ্রি, এটাও 1 ডিগ্রি, কিন্তু এই 1 ডিগ্রি কার্বোক্যাটায়নের বিশেষত্ব কি, এটা একটা বেনজাইলিক কার্বোক্যাটায়ন। তাহলে এই বেনজাইলিক কার্বোক্যাটায়ন রেজোন্যান্সের মাধ্যমে কি হতে পারে বলো, সুস্থির হতে পারে। তাহলে অ্যানসারটা যেটা হবে সেটা হচ্ছে বেনজাইলিক কার্বোক্যাটায়ন, বা প্রথমেরটা অ্যানসারটা আমরা এভাবে লিখব, PH CH2 প্লাস অধিক সুস্থির। ওকে, এবার বলছে দেখো কেন বলছিস, তার কারণ হিসেবে কি দেখাচ্ছে, দেখো এটাতে একের চার্জ 2 3, 2 আর 3 এ ডাবল বন্ড, এটা এখানে শিফট করবে, নতুন যে রেজোনেটিং স্ট্রাকচার আমি পাবো সেটা এরকম ডাবল বন্ড CH2, দেখো 1 আর 2 এর মাঝে ডাবল বন্ড হলো, 3 এ প্লাস চার্জ, এগুলো আগে থেকেই ছিল। আবার দেখো এটা 1 2 3, তাহলে তাহলে আমরা দেখলাম কি 1 আর 2 ডাবল বন্ডটা শিফট করবে মাঝখানে, 3 নম্বরে পজিটিভ চার্জ আসবে। তাহলে নতুন যে রেজোনেটিং স্ট্রাকচারটা হতে পারে সেটা হলো এটা, এটাতে প্লাস, এখানে ডাবল বন্ড, এটা আবার দেখো এটা 1 2 3, এটা হতে পারে বলো, এটা CH2, দেখো এখানে পজিটিভ চার্জ আসতে পারে, এটা এখানে 1 আর 2 এর মাঝে শিফট করলো, আবার দেখো এটা 1 2 3, তাহলে এটা রেজোন্যান্সের কারণে আমরা দেখছি যে এটা CH, এটা সিঙ্গেল বন্ড CH2, এটা প্লাস, তাহলে রেজোন্যান্সের কারণে আমরা দেখছি এটা অধিক সুস্থিত হচ্ছে। ওকে, পরের কোশ্চেন দিচ্ছি দেখো, রেজোন্যান্সটা যদি তোমাদের আরো কয়েকটা কম্পাউন্ডের রেজোন্যান্স গঠন জানতে হয় তাহলে প্লেলিস্টে যাবে, ওখানে জিওসির বলে একটা টপিক আছে, বা একবার প্রথমের দিকে ভিডিওতে দেখবে তোমরা, জিওসির একটা ক্লাস আমি নিয়েছিলাম রেজোন্যান্স সম্পর্কে, সেখানে কিন্তু অনেকগুলো রেজোন্যান্স গঠন সহজে কিভাবে আঁকা যায়
তার সম্পর্কে বলা আছে। ওকে, নেক্সট কোশ্চেন দিয়েছে দেখো, টার্ট বিউটাইল ব্রোমাইড আর মিথাইল ব্রোমাইডের মধ্যে কোনটি SN1 বিক্রিয়া সহজে করবে? SN1 বিক্রিয়া সহজে করবে মানে আমাকে কি করতে হবে প্রথমে বলো? এটা বলেছে, তাহলে SN1 বিক্রিয়ার ইন্টারমিডিয়েট কি বলো? স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি করা। তাহলে এটা এই কার্বোক্যাটায়ন তৈরি করলো, এটা এই কার্বোক্যাটায়ন তৈরি করলো। আবার দেখো এটার ক্ষেত্রে তাহলে এটা দেখো এই দুটো কার্বোক্যাটায়ন 3 ডিগ্রি, এটা মিথাইল। ওকে, এখানে হাইপার কনজুগেটিং স্ট্রাকচার কটা হচ্ছে বলো? কটা হচ্ছে এখানে? 9টা। কেন এখানে আলফা কার্বন কটা আছে বলো? 9টা আছে। আলফা কার্বনে হাইড্রোজেন কটা আছে বলো? 9টা আছে। আলফা হাইড্রোজেন 9টা, তাহলে 9টা হাইপার কনজুগেটিং স্ট্রাকচার পেতে পারি। তাহলে এই কার্বোক্যাটায়নটা অনেক বেশি সুস্থির। এটার ক্ষেত্রে দেখো কোনো মিথাইল গ্রুপ নেই বা প্লাস আই এফেক্ট কোনো গ্রুপ নেই, এটার কোনো আলফা কার্বন নেই। হ্যাঁ, আবার ডিগ্রি হচ্ছে সবচেয়ে কম, ডিগ্রি মিথাইল। তো 0 ডিগ্রি হয় না, এটাকে আমরা মিথাইল বলি। তাই জন্য দেখছি যে এটা থেকে টারশিয়ারি বিউটাইল ব্রোমাইড থেকে বা 2 ব্রোমো 2 মিথাইল প্রোপেন থেকে আমরা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন পাচ্ছি, এটা মিথাইল কার্বোক্যাটায়নের থেকে অধিক সুস্থির বলে এই যৌগটা বা এই যৌগটার কথা বলছে, এটা SN1 বিক্রিয়ার সহজতর হবে বা সহজে করবে। তাহলে অ্যান্সারটা এটা হবে, সেটা এরকম। দেখো এটা বলছে CH3O3CBr, এখানে কিন্তু বন্ড দেবে না বাবু। হ্যাঁ, SN1 বিক্রিয়া সহজে করবে। ওকে, পরেরটা বলেছে দেখো কোন মুক্ত মূলকটি অধিক সুস্থির। দেখো মুক্ত মূলকের স্টেবিলিটি বা ফ্রি র্যাডিক্যালের স্টেবিলিটি আমরা জানি কার মতো হয় বলো? কার মতো করে কনসিডার করতে হয়? কার্বোক্যাটায়নের মতো আমরা করতে হয়। দেখো এখানে দিয়েছে এটা CH3 ডট, আর এখানে বলছে দেখো CH3 CH2 ডট। তাহলে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি যেভাবে জাজ করলাম আগের কোশ্চেনটাতে, এখানেও তাই। এটা দেখো 3 ডিগ্রি 1, এই কার্বনটা বলছে দেখো 1 ডিগ্রি। এবার বলছে এখানে 3টে মিথাইল গ্রুপ আছে, 3টে মিথাইল গ্রুপের প্লাস আই এফেক্ট আছে, এখানে একটা মিথাইল গ্রুপের প্লাস আই এফেক্ট আছে, এখানে 9টা আলফা হাইড্রোজেন আছে, 9 আলফা হাইড্রোজেন, এখানে 3 আলফা হাইড্রোজেন আছে। তাহলে এখানে হাইপার কনজুগেটিং স্ট্রাকচার বেশি হবে, এখানে কম হবে তুলনামূলকভাবে। তাহলে এটার এই মুক্ত মূলকটার সুস্থিতি কার থেকে বেশি হলো? এটা হবে। তাহলে অ যেটা বলেছে অ বা CH3O3C ডট এর সুস্থিতি CH3 ডটের থেকে বেশি হবে। যেহেতু এটা 1 নম্বরের কোশ্চেন, তার এখানে ব্যাখ্যাটা দরকার নেই, বোঝার জন্য এখানে জাস্ট লেখা যে বেশি হবে, শুধু অ্যান্সারটা এভাবে লিখতে হবে, ব্যাখ্যা কিন্তু তোমাকে এখানে চাই। পরে দেখো ডিগ্লিসারালডিহাইডের গঠন আকৃতি লিখতে বলেছে। পরের কোশ্চেন দিয়েছে ডিগ্লিসারালডিহাইডের গঠন আকৃতি কি হবে? তাহলে গ্লিসারালডিহাইডের আমি যদি স্ট্রাকচার আমরা অঙ্কন করি,
উপরের কার্বনটা কি থাকে বলো, CHO, নিচটাতে কি থাকে বলো, CH2OH। একটাই মাত্র কাইরাল কার্বন এখানে থাকে। তাহলে একটা কাইরাল কার্বনের ওয়েট যদি ডান দিকে থাকে তখন তাকে আমরা বলি ডিগ্লিসারালডিহাইড। ডিগ্লিসারালডিহাইড বলি। এল বললে কি হতো বলো, তাহলে কাইরাল কার্বনের ওইচটা কোন দিকে থাকতো বাবু, বাম দিকে থাকতো, এটা আসতো এল, গ্লিসারাল, গ্লিসারাল ডিহাইড, এল গ্লিসারাল ডিহাইড। একটা হচ্ছে ডিগ্লিসারাল ডিহাইড, একটা হচ্ছে এল গ্লিসারাল ডিহাইড। তাহলে এই চারটি কোশ্চেন আমরা ডিসকাস করলাম, তারপরে কোশ্চেনগুলোতে চলে আসি। পরের চারটে কোশ্চেন আছে দেখো, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি ইলেকট্রোফাইল এবং কোনটি নিউক্লিওফাইল চিহ্নিত করো। ফার্স্ট কম্পাউন্ড যেটা আছে FeCl3 সেটা হবে ইলেকট্রোফাইল। ওকে, পরেরটা দেখো NH2, আমরা জানি লোন পেয়ার আছে, তাহলে কি হবে বলো, নিউক্লিওফাইল হবে। পরেরটা নেগেটিভ চার্জ আছে, নিউক্লিওফাইল হবে। ওয়াটারও কি হবে বলো, নিউক্লিওফাইল হবে। ওকে, তাহলে ইলেকট্রোফাইল আমরা নিউক্লিওফাইল কাকে বলে আমরা জানি, আমরা শুধু এখানে বলতে বলেছি চিহ্নিতকরণ করতে, তাই আমরা এখানে লিখলাম। ইলেকট্রোফাইল মানে ইলেকট্রন ডেফিসিয়েন্ট, নিউক্লিওফাইল মানে নিউক্লিয়াস লাভিং বা যেটা নেগেটিভলি চার্জ থাকবে বা যার লোন পেয়ার অফ ইলেকট্রন থাকবে সেটাকে আমরা বলছি নিউক্লিওফাইল। তাহলে আর বন্ড NH2 এটা নিউক্লিওফাইল হবে, CN মাইনাস নিউক্লিওফাইল হবে, ওয়াটারও নিউক্লিওফাইল হবে। পরের কোশ্চেনের নিচে দেখো যে সাকসিনিক অ্যাসিড আলোক নিষ্ক্রিয় ব্যাখ্যা করো। তাহলে সাকসিনিক অ্যাসিড মানে আমরা কি জানি বলো, বিউটান 1,4 ডাইওয়িক অ্যাসিড, বা এটা এখন লিখছি আমরা এইভাবে HOOC CH2 CH2 COOH। দেখো যদি আমরা এটা লক্ষ্য করি যে এই মলিকিউলে কি নেই বলো, কোনো কাইরাল কার্বন নেই। এটাতে একটা প্লেন অফ সিমেট্রিও যদি আমরা লক্ষ্য করি সেখানে আছে। তো এখানে এই মলিকিউলে এই অণুতে কোনো কাইরাল কার্বন পরমাণু নেই, এছাড়া প্লেন অফ সিমেট্রি আছে। তাই একে আমরা কি বলছি বলো, আলোক নিষ্ক্রিয় বলছি। তাই সাকসিনিক অ্যাসিড আলোক নিষ্ক্রিয়, তাই আমরা কি বলবো এটাকে, সাকসিনিক অ্যাসিড কি হয় বলো, আলোক নিষ্ক্রিয় হয়। ওকে, নেক্সট বলছি দেখো, নিম্নলিখিত কার্বক্সিলিক অ্যাসিডগুলিকে তাদের ক্রমহ্রাসমান অম্ল শক্তি অনুযায়ী সাজাও। তাহলে প্রত্যেকটা অ্যাসিডকে যদি আমরা আম্লিকতার ক্রম অনুযায়ী সাজাই তাহলে আমরা লক্ষ্য করব প্রত্যেকটার কনজুগেট বেস আমাকে লিখতে হবে। ওকে, তাহলে আমরা এখানে দেখো প্রথমটা আছে CCl3 COOH, তাহলে এটা আমরা পাবো CCl3, এটা প্লাস H প্লাস, এটা কনজুগেট বেস 1। পরেরটা আছে দেখো CH3 COOH, এখান থেকে পাচ্ছি CH3 COO মাইনাস H প্লাস, এটা Cb2, এটা পরেরটা আছে দেখো CF3 CBr3 COOH, CBr3 CO মাইনাস H প্লাস, এটা Cb3। আর লাস্ট ওয়ান বলছে দেখো, লাস্ট ওয়ান বলছে এটা CF3
সি তিনটে OH, এটা যদি আমরা লিখি CF3 মাইনাস প্লাস H প্লাস, এটা CB4। তাহলে দেখো কোন অ্যাসিডের আম্লিকতা কনজুগেট বেসের স্টেবিলিটির উপর ডিপেন্ড করে। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি ক্রম আমরা লিখছি কি, ইলেকট্রোনেগেটিভিটি ক্রম কার জানি বলো, ক্লোরিন সবচেয়ে বেশি, ক্লোরিন ব্রোমিন এরকম, হাইড্রোজেন এদের মধ্যে পড়ছে না সবচেয়ে, এগুলোর মধ্যে হাইড্রোজেন সবচেয়ে কম ইলেকট্রোনেগেটিভ মৌল। তাহলে অনুবন্ধী ক্ষারের সুস্থিতির ক্রম CB4, তারপরে আসছে কোনটা রাখো CB1, তারপরে আসছে এটা আসছে CB3, তারপরে আসছে CB2। তাহলে আম্লিকতার ক্রম কোনটা হবে বলো? তাহলে আম্লিকতার ক্রম হবে কোনটা? CF3COOH, CL3, এটা CBr3, CH3, ওকে। এই আবার বলছে তাহলে আম্লিকতার ক্রম আমরা বুঝলাম যে কনজুগেট বা অনুবন্ধী ক্ষারের সুস্থিতির ক্রম অনুযায়ী আমরা প্রদত্ত অ্যাসিডগুলির আম্লিকতার ক্রম আমরা সাজালাম। প্রত্যেকেরই কি বলছে আমরা রেজোনেন্স স্ট্রাকচার আছে, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপের রেজোনেন্স স্ট্রাকচার আছে সবার ক্ষেত্রে সেম, কিন্তু ডিফারেন্সটা কোথায় আছে যে আলফা কার্বনে কোন হ্যালোজেন অ্যাটম আছে এবং তার সংখ্যা কটা করে আছে। প্রত্যেকটা 3টে করে হাইড্রোজেন আছে, 3টে করে হ্যালোজেন আছে। তাহলে হ্যালোজেনগুলোর ইলেকট্রোনেগেটিভিটির ক্রম আমি দেখলাম, তাই জন্য আমরা দেখছি কনজুগেট বেসের স্টেবিলিটির ক্রম এরকম পেলাম। তাই জন্য আমরা অ্যাসিডগুলোকে আমরা কিভাবে লিখলাম বলো, এইভাবে আম্লিকতার ক্রম অনুযায়ী সাজালাম। ওকে, তোমাদের লেখা হয়েছে। পরেরটা বলছি দেখো, ম্যালিক অ্যাসিড কি উত্তপ্ত করলে কি পাচ্ছি বলো? ম্যালিক অ্যানহাইড্রেট পাচ্ছি, কিন্তু ফিউমারিক অ্যাসিড উত্তপ্ত করলে এটা পাচ্ছি না। তাহলে আগে আমাকে ম্যালিক অ্যাসিড আর ফিউমারিক অ্যাসিডের স্ট্রাকচার আমাকে জানতে হবে, ঠিক আছে? তাহলে দেখো এখানে যদি আমরা এটা লক্ষ্য করি, COOH, এটা বলছে ম্যালিক অ্যাসিড, আর ফিউমারিক অ্যাসিড যদি বলে তাহলে এটার ট্রান্সফর্মটা আমরা লিখছি এটা হবে ফিউমারিক অ্যাসিড। দেখো যেহেতু এটা একই সমতলে অবস্থিত এই দুটো গ্রুপ, ওকে, গ্রুপগুলো কাছাকাছি আছে, একে যদি আমরা উত্তপ্ত করি, হিট করি, তাহলে আমরা দেখতে পাবো এখান থেকে ডিহাইড্রেশন হয়ে এটা অ্যানহাইড্রাইড তৈরি করবে, C ডবল বন্ড C, এটা H, এটা C ডবল বন্ড O, C ডবল বন্ড O, এটা হবে। কেন এটা কি আছে বলো? এই দুটো গ্রুপ একই সমতলে আছে, কিন্তু এদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুটো গ্রুপ কি হচ্ছে বলো, অপোজিট প্লেনে আছে, তাই জন্য এরা কাছাকাছি অবস্থিত নয়। তাহলে এদের মধ্যে কাছাকাছি যদি অবস্থিত না হয় তাহলে এদের থেকে কি হবে, ওয়াটার মলিকুল বের হবে না, ঠিক আছে? এখানে এই অ্যানহাইড্রেট ফর্মটা হবে না। তাহলে ম্যালিক
অ্যাসিডের ক্ষেত্রে দুটি COOH গ্রুপ একই সমতলে ও কাছাকাছি থাকে, তাই ডিহাইড্রেশন, তাই ম্যালিক অ্যাসিড অ্যানহাইড্রাইড গঠন করতে পারে এক অণু জল বিয়োজনের মাধ্যমে। কিন্তু ফিউমারিক অ্যাসিডের ক্ষেত্রে দুটি COOH গ্রুপ অপোজিট প্লেন থাকায় ডিহাইড্রেশন সম্ভব হয় না। তাহলে ম্যালিক অ্যাসিডের ক্ষেত্রে কেন ঘটে বুঝলাম, অ্যানহাইড্রেট প্রোডাক্ট আমরা বুঝলাম। আর এটা দেখো, আমরা এই ভিডিওর মাধ্যমে ক্যালকাটা ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারের সেমিস্টার 1-এর বা CC 1-এর জেনারেল পেপার, কেমিস্ট্রি জেনারেল পেপারটা আলোচনা করলাম। 1 নম্বরের 20টা কোশ্চেন। পরবর্তী ভিডিওর মাধ্যমে আমরা বাকি 15টার 2 নম্বরের কোশ্চেন আমরা আলোচনা করব। এভাবে আমরা 2019-এর পরীক্ষা তোমাদের হয়নি, তো 2020, 2022, 2023 এর কোশ্চেনগুলো আমরা আলোচনা করব। তোমাদের পরীক্ষার সামনেই এই কথা ভেবে আমরা পরীক্ষাগুলো আলোচনা করব। আর যারা ক্লাস 12-এর সবাই পরীক্ষা দিয়েছো তারাও এই 1 নম্বরের কোশ্চেনগুলো তোমরা দেখতে পারো। তোমাদের এই কোশ্চেনগুলো কিন্তু অনেকগুলোই হয়তো নিট বা JEE কোশ্চেনে থাকতে পারে। তাহলে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। যারা নতুন তারা সাবস্ক্রাইব করো, যারা পুরনো তারা শেয়ার করো। তোমাদের মতামতগুলো জানিও আর তোমাদের কোয়ারিগুলো জানিও। ক্লাস 11-এর পরীক্ষা প্রবলি শেষ হয়ে গেছে, এই জন্য ক্লাস 11-এর ভিডিওটা আর ইয়ার সলিউশনের কোশ্চেনগুলো দেওয়া হয়নি। কিন্তু ক্লাস 12-এর 11 থেকে যারা 12-এ উঠছো তাদের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও আপলোড হবে। শিখে তোমাদের পরীক্ষাটা শেষ হয়ে যাক, তোমাদের পড়াশুনো স্টার্ট হোক, স্কুল স্টার্ট হোক, তখনই কিন্তু চ্যাপ্টার ওয়াইজ